ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আগের দিনের ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে মানুষটা কে, তার আর্লি লাইফ, তার পলিটিক্যাল ক্যারিয়ার এবং তার হোমল্যান্ড মুভমেন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম। যারা এসপি মুখার্জি বা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে একেবারেই জানো না তাদের বলে দিই যে তিনি ভারতের প্রথম কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিলেন নেহেরুর মন্ত্রিসভায়, যিনি পরবর্তীকালে কংগ্রেস ত্যাগ করেন এবং গড়ে তোলেন ভারতীয় জনসংঘ, যেটা বর্তমানে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি নামে পরিচিত। আগের দিনের ভিডিওতে আমরা কথা বলেছিলাম হোমল্যান্ড মুভমেন্ট পর্যন্ত, নোয়াখালী জেনোসাইড পর্যন্ত। আজকের শেষ পর্বের ভিডিওতে আমরা কথা বলবো যে এসপি মুখার্জির জম্মু কাশ্মীরকে নিয়ে কি ওপিনিয়ন ছিল, জম্মু কাশ্মীরের স্পেশাল স্টেট হওয়ার ব্যাপারে তার কি ওপিনিয়ন ছিল এবং তার মৃত্যু রহস্য, তিনি কিভাবে মারা যান, সেটা নিয়ে আজকের শেষ পর্বের ভিডিওতে আমি কথা বলবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে, আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। একটা কথা আগের দিন বলা হয়নি, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিলেন। জন হার্বার্ট, যিনি সমসাময়িক বাংলার গভর্নর ছিলেন, তাঁকেও চিঠি লিখে কিছু পরামর্শ দেন তিনি, যদিও সে পরামর্শ কতটা কার্যকর হয়েছিল সেটা আমার অজানা, সেটা আমি একেবারেই জানি না। তবে এত বিরোধিতার পরেও, এত মনোমালিন্যর পরেও যখন দেখা যায় যে নেহেরু শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার মন্ত্রিসভায় স্থান দিয়েছে, তার মানে এটা বোঝাই যায় যে ভেতরে অন্য একটা খেলাই চলছিল। 15th অগস্ট 1947 ভারত স্বাধীনতা পায়, ভারত স্বাধীন হয় এবং তারপর 30th জানুয়ারি 1948 নাথুরাম গডসে গান্ধীকে গুলি করে মারে। এই ব্যাপারটাই গডসের সাজা ঘোষণা হয়েছিল, সুপ্রিম কোর্ট তাকে সাজা দিয়েছিল, কিন্তু পলিটিক্যাল দিক থেকে, পলিটিক্যাল ভিউ পয়েন্ট থেকে বা পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়াল রিজন কি ছিল এই ঘটনার পেছনে সেটা কোনোদিন জানা যায়নি। নেতাজির মৃত্যু রহস্যের মতোই এই ব্যাপারটাও ধামাচাপা পড়ে যায়। শ্যামাপ্রসাদ মুখার্জি যদিও গান্ধীজির বা কংগ্রেসের ডাইহার্ড ফ্যান ছিলেন না, কিন্তু তারপরেও তিনি গান্ধীজিকে হত্যার তীব্র বিরোধিতা করেন, তীব্র প্রতিবাদ করেন এবং তখনও পর্যন্ত তিনি কংগ্রেসেই ছিলেন, নেহেরুর মন্ত্রিসভাতেই ছিলেন। পরবর্তীকালে তিনি সেখান থেকে বেরিয়ে যান, পদত্যাগ করেন এবং গড়ে তোলেন ভারতীয় জনসংঘ বা ভারতীয় জনতা পার্টি, যেটা বর্তমানে নাম। এর প্রধান কারণ ছিল নেহেরু লিয়াকাত প্যাক্ট। তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী এবং ভারতীয় প্রধানমন্ত্রী এই দুইয়ের মধ্যে 1950 সালের নেহেরু লিয়াকাত প্যাক্ট বা দিল্লি প্যাক্টের জন্যই তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। নেহেরু লিয়াকাত প্যাক্ট, এই যে ব্যাপারটা, এটা সম্বন্ধে একটু ছোট্ট করে বলি, না হলে ব্যাপারটা পরিষ্কার হবে না। তৎকালীন পাকিস্তানের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন লিয়াকাত আলী খান এবং ভারতীয় প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। কি কি বিষয়? যারা রিফিউজি তারা নিজেদের সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মেটানোর জন্য নিজেদের দেশে ফিরে যেতে পারবে। সেটা ইন্ডিয়াতে আসা কোনো রিফিউজি হতে পারে বা পাকিস্তানে যাওয়া কোনো রিফিউজি হতে পারে। অপহৃত মহিলা এবং লুট করা সম্পত্তি, 2, তাদের পূর্বতন মালিককে ফিরিয়ে দিতে হবে। জোর করে কারো ধর্ম পরিবর্তন করা যাবে না এবং মাইনরিটি রাইটসকে সুনিশ্চিত করতে হবে। এই চুক্তির মাধ্যমেই প্রথমবার রিফিউজিদের জন্য ভিসা বা ফ্রি প্যাসেজের ব্যবস্থা করা হয় এবং 10 লক্ষেরও বেশি মানুষ বর্তমান বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন এই সমস্ত ঝামেলাগুলো মেটানোর জন্য। সবটাই তো ঠিক ছিল, তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি এই ব্যাপারটার, এই প্যাক্টের বিরোধিতা করলেন কেন? শ্যামাপ্রসাদ মুখার্জি সবসময় চাইতেন ইউনাইটেড ইন্ডিয়া, যেটাকে বলা হয় অখণ্ড ভারত। কিন্তু যখন দেখা গেল যে ইংরেজরা দেশকে ভাগ করবে, সেটাকে আটকানো যাবে না এবং তারা বাংলাকে ভাগ করে একটা আলাদা দেশ গড়ার কথা ভাবছে, কথাবার্তা চলছে, তখন তিনি বললেন যে না, এটা হবে না। বাংলাকে 2 ভাগ করতে হবে, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, যেখানে পশ্চিমবঙ্গ হবে হিন্দু মেজরিটি এরিয়া এবং থাকবে ভারতের সঙ্গে। এর পেছনে, এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ ছিল নোয়াখালী জেনোসাইড বা নোয়াখালী গণহত্যা, যেখানে মুসলিমদের হামলায় প্রচুর হিন্দু প্রাণ হারায়। যাই হোক, দেশভাগের পর যখন নেহেরু লিয়াকাত প্যাক্ট সাইন হয় এবং 2 দেশেই মাইনরিটি কমিশন তৈরি করা হয়, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির মনে হয়েছিল যে সে দেশের হিন্দুদেরকে সে দেশের ক্ষমা করার ওপর বা ক্ষমা না করার ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের এক প্রকারভাবে ভাগ্যের ওপরেই ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের ভাগ্য নির্ধারণ করবে মাইনরিটি কমিশন। তারা যেটা বলবে সেটাই তাদের সঙ্গে হবে এবং এই ব্যাপারটা নিয়েই
মুখার্জি এবং কংগ্রেসের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়, একটা মতের অমিল তৈরি হয়, যে কারণে শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেস থেকে চলে আসেন, কংগ্রেস পরিত্যাগ করেন এবং 21 অক্টোবর 1951 তিনি তৈরি করেন ভারতীয় জনসংঘ। ব্রিটিশরা যখন ভারত থেকে চলে যাচ্ছে, ভারতকে স্বাধীন করে, যখন ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন প্রস্তাব পাশ হয়ে গেছে, তখন ভারতের ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন তিনি বলেছিলেন যে ইউনিয়ন টেরিটরিগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে যে তারা গান্ধীর ভারতে থাকবে, কংগ্রেসের ভারতে থাকবে, নাকি তারা জিনহার পাকিস্তানে যোগ দেবে। এবং এই ব্যাপারটা নিয়েই পরবর্তীকালে আমরা দেখেছি যে ভারত সরকারকে সমস্যায় পড়তে হয়েছে, কারণ এই দুটো রাজ্যই তারা চায়নি যে তারা পাকিস্তানে যোগ দেবে এবং তারা ভারতে যোগ দেবে, তারা একেবারেই অন্য পথে হেঁটেছিল। জম্মু কাশ্মীরের রাজা হরি সিং তিনি চেয়েছিলেন তিনি স্বাধীন থাকবেন এবং নিজামরা, হায়দ্রাবাদের নিজামরা চেয়েছিল যে তারা ব্রিটিশদের আন্ডারেই থাকবে। পরবর্তীকালে ভারত সরকার 1948 সালে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করে, নিজামকে ক্ষমতাচ্যুত করা হয়। কিন্তু সমস্যাটা হরি সিংয়ের ব্যাপারে বা জম্মু কাশ্মীরের দিক থেকে লেগেই থাকে, কারণ জম্মু কাশ্মীরের জনতা ছিল মুসলিম এবং জম্মু কাশ্মীরের রাজা হরি সিং ছিলেন হিন্দু, যে কারণে পাকিস্তানের পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হয় তিনি যেন জম্মু কাশ্মীরকে নিয়ে পাকিস্তানে চলে আসেন এবং জনতাকে উস্কে দেওয়া হয় এবং সেখানে অরাজকতা চলতেই থাকে। ভারতও এই ব্যাপারটায় প্রথমটায় নাক গলায়নি, কিন্তু পরবর্তীকালে বাধ্য হয়ে হরি সিং ভারতে যোগদান করেন শর্তাপেক্ষভাবে যে ভারতের একটা অংশ হওয়া সত্ত্বেও ভারতের কোনো কিছুই সেখানে কার্যকর হবে না, কোনো আইন, কোনো রকম মন্ত্রিসভা, কোনো কিছুই সেখানে কার্যকর হবে না। জম্মু কাশ্মীরের জন্য একেবারে আলাদা সংবিধান তৈরি হবে, একেবারে আলাদা মন্ত্রিসভা থাকবে, আলাদা প্রশাসন থাকবে এবং আলাদা জাতীয় পতাকা থাকবে। এই সমস্ত কিছু শর্তাপেক্ষভাবে হরি সিং ভারতে যোগদান করেন এবং পরবর্তীকালে এই কারণেই জম্মু কাশ্মীরকে স্পেশাল স্টেট বা বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং আর্টিকেল 370 বা 370 নম্বর অনুচ্ছেদকে ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। এই আর্টিকেল 370-র বিরুদ্ধেই শ্যামাপ্রসাদ মুখার্জি গর্জে ওঠেন এবং কংগ্রেসের এরকম বহু ধ্বংসাত্মক নীতি বা ডিস্ট্রাকটিভ পলিসির বিরোধিতা করার জন্যই তিনি পরবর্তীকালেই কংগ্রেস পরিত্যাগ করেন এবং গড়ে তোলেন ভারতীয় জনসংঘ, যেটা বর্তমানে ভারতীয় জনতা পার্টি নামে পরিচিত। এই আর্টিকেল 370-র বিরোধিতা তিনি সব রকমভাবেই করে গেছেন এবং এই সূত্রেই তিনি স্লোগান দিয়েছিলেন, এক দেশ মে দো বিধান, দো প্রধান और दो निशान नहीं चलेंगे। A single country can't have two constitution, two prime minister and two national emblem. আর্টিকেল 370 যেটা জম্মু কাশ্মীরকে একটা আলাদা সংবিধান রচনার ক্ষমতা দিয়েছিল, ভারতের একটা অংশ, ভারতের একটা রাজ্য হওয়া সত্ত্বেও, সেটার বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মুখার্জি একটা জন আন্দোলন গড়ে তোলেন। এই পুরো ব্যাপারটার বিরুদ্ধে তিনি একটা জন আন্দোলন গড়ে তোলেন এবং ঠিক হয় যে তিনি জম্মু কাশ্মীরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন। সেই সময়টায় জম্মু কাশ্মীরে যাওয়ার জন্য সেখানকার সরকারের পারমিশন নিতে হতো, কারণ যেহেতু ভারতীয় সংবিধান অনুযায়ী তার একটা নিজস্ব সংবিধান থাকতে পারে, জম্মু কাশ্মীর একটা স্পেশাল স্টেট, বিশেষ রাজ্য, তার প্রশাসন, মন্ত্রিসভা, সংবিধান, জাতীয় পতাকা সবটাই আলাদা। তাই ভারতের রাজ্য হওয়া সত্ত্বেও জম্মু কাশ্মীর অ্যাকচুয়ালি একটা আলাদা দেশ ছিল। যখন তিনি ঘোষণা করেন যে তিনি জম্মু কাশ্মীর গিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন, তখন নেহেরু সরকারের তরফে, নেহেরুর তরফে, কংগ্রেসের তরফে তাকে আটকানোর বহু চেষ্টা করা হয় তাকে বাধা দেওয়ার, কিন্তু তারপরেও শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীর পৌঁছান এবং উইদাউট পারমিট সেখানে তিনি পৌঁছান। তারপরেই শুরু হয়ে যায় শ্যামাপ্রসাদ মুখার্জির ডেথ জার্নি। 8 মে 1953 ভোর 6:30টার সময় দিল্লি রেলওয়ে স্টেশন থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার কিছু সাঙ্গপাঙ্গ যেমন গুরুদত্ত বৈদ্য, অটল বিহারী বাজপেয়ী এবং কিছু সাংবাদিক তারা জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের প্রধান উদ্দেশ্য ছিল যে জম্মু কাশ্মীর গিয়ে তারা হাঙ্গার স্ট্রাইক করবেন, অনশন করবেন, কারণ সেখানে কিছু আইন ছিল যেগুলো ইন্ডিয়ানদের সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিপন্থী ছিল। ভারতের একটা অংশ, ভারতের একটা রাজ্য হওয়া সত্ত্বেও সেখানে ভারতীয়রা স্থায়ীভাবে বসবাস করতে পারতো না এবং এটার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্যই তারা সেখানে যাওয়ার পরিকল্পনা করেন, তারা হাঙ্গার স্ট্রাইকের পরিকল্পনা করেন। আর্টিকেল 370 বা স্পেশাল স্টেট হওয়ার দরুন সেখানে যেহেতু সংবিধান আলাদা, সেখানে মন্ত্রিসভা আলাদা, সেখানে প্রশাসন আলাদা এবং এই ক্ষমতার জেরে সেখানে এমন একটা ল পাস করা হয় যে সাধারণ মানুষ তো দূরের কথা, ইন্ডিয়ান প্রেসিডেন্টকেও পর্যন্ত সেখানে যেতে গেলে সেখানকার সরকারের পারমিশন নিয়ে যেতে হতো এবং এই সমস্ত কিছুর বিরোধিতা করার জন্যই
শ্যামাপ্রসাদ মুখার্জি, অটল বিহারী বাজপেয়ী এবং তার সাঙ্গপাঙ্গরা সেখানে পৌঁছান। তাদের প্রধান উদ্দেশ্য, প্রধান পরিকল্পনা ছিল যে নেহেরু সরকার, আইএনসি গভর্নমেন্ট, তাদের বিরুদ্ধে একটা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট গড়ে তোলা, একটা জন আন্দোলন গড়ে তোলা। কিন্তু সেটা হয়ে ওঠে না। জম্মু কাশ্মীর পৌঁছানোর পর সেখানকার সরকার, শেখ আবদুল্লাহ সরকার, কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করে নেয়। ওয়ারেন্ট ছাড়া কেন? কারণ তখনকার আইনে তিনি ট্রেসপাসার, তিনি পারমিট ছাড়াই সেখানে প্রবেশ করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে গ্রেপ্তারের পর শ্রীনগর থেকে বা মার্কেট এরিয়া, মেন লোকালিটি থেকে বহু দূরে তাকে একটা ঘরে আটকে রাখা হয়। শ্রীনগর বা লোকালিটি থেকে বহু দূরে, যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারবে না, জনমানব শূন্য একটা জায়গায় তাকে আটকে রাখা হয় যেন কেউই সেখানে পৌঁছাতে না পারে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে একজন মানুষ যিনি একটা সময় মন্ত্রিসভার সদস্য ছিলেন, তাকে এরকম একটা জায়গায় কেন আটকে রাখা হলো? লোকালিটি থেকে এতটা দূরে কেন, যেখানে মেডিকেল সার্ভিস পৌঁছাতেও বহু সময় লেগে যাওয়ার কথা। এবং আরও একটা ফ্যাক্ট এটা যে সেই সময়টায় তিনি সিরিয়াস লেগ ইঞ্জুরি ফেস করছিলেন, তারপরেও প্রপার মেডিকেল ট্রিটমেন্ট তার কপালে জোটেনি। সেই সময়টায় তিনি কোনো রকম মেডিকেল কেয়ার পাননি। তার একজন বায়োগ্রাফারের থেকে জানা যায় যে আর্লি জুন থেকে তার অসুখ আরও বাড়তে থাকে, তার শরীর আরও খারাপ হতে শুরু করে, যে কারণে স্ট্রেপ্টোমাইসিন নামে একটা অ্যালার্জিক ড্রাগ তাকে দেওয়া হয় এবং পেন কিলার হিসেবে একটা সাদা পাউডার তাকে খাইয়ে দেওয়া হয়। কিন্তু এ ব্যাপারে না কোনো খবর তার ফ্যামিলি অবধি পৌঁছে দেওয়া হয়েছিল, আর না সরকার, গভর্নমেন্ট এ ব্যাপারে কোনো রকম উচ্চবাচ্য করেছিল, কোনো কথা বলেছিল। এত কিছুর পরেও তার অসুখ ঠিক হচ্ছে না দেখে, তিনি রিকভার করছেন না দেখে তাকে স্ট্রেপ্টোমাইসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এতে তার শরীর ঠিক তো হয়ই না, বরং উল্টে তার বডি টেম্পারেচার অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যে কারণে জেল সুপারিনটেন্ডেন্টকে ইনফর্ম করা হয় এবং তারপর তাকে ওই এলাকা থেকে, ওই যেখানে তাকে রাখা হয়েছিল সেখান থেকে 10 মাইল দূরে একটা স্টেট হসপিটালে তাকে শিফট করা হয় এবং সেটাও গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে। কিন্তু শেষ অবধি তাকে বাঁচানো যায়নি। 23 জুন 1953 শ্যামাপ্রসাদ মুখার্জি দেহ ত্যাগ করেন, তিনি মারা যান। ভিডিওতে যে ঘটনার উল্লেখ করা হলো সেগুলো 11 মে থেকে 23 জুন এই সময়কালের মধ্যেই ঘটেছে। এবং যে ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আটকে রাখা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি কোনো জেল ছিল না, সেটাকে জেলে কনভার্ট করা হয়েছিল। শেখ আবদুল্লাহ সরকারের পক্ষ থেকে সেটা করা হয়েছিল এবং তার সমস্ত অর্ডার, সমস্ত দায়িত্ব ছিল সেখানকার জেল সুপারিনটেন্ডেন্টের। কিন্তু এই ব্যাপারে অনেকগুলো প্রশ্ন উঠে আসে। এরকম একজন ব্যক্তি যিনি একদা মন্ত্রিসভার সদস্য ছিলেন, কেন এরকম রহস্যজনক মৃত্যুতে নেহেরু সরকার কিছু বলল না, তার বডিকে পোস্টমর্টেম করাতে চাইল না? মৌলানা আব্দুল কালাম আজাদ, যিনি এই সময়টায় একজন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি কেন শ্যামাপ্রসাদ মুখার্জির দেহটা দিল্লিতে আনতে দিলেন না? তিনি সেটাকে ডিরেক্টলি কলকাতায় পাঠিয়ে দিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির মা যখন তার ছেলের রহস্য মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য ইনভেস্টিগেশনের দাবি জানান, তখন কেন নেহেরু সরকার 180 ডিগ্রি ঘুরে যায় এবং কোনো রকম ইনভেস্টিগেশনের আদেশ পর্যন্ত দেয় না? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এ ব্যাপারে তোমাদের কাছে কি এক্সট্রা ইনফরমেশন রয়েছে সেটাও জানাতে পারো কমেন্ট করে। টপিকের আরও কিছুটা অংশ বাকি রয়ে গেছে, অতটা ইম্পর্টেন্ট নয় তাই আমি আর অ্যাড করছি না, এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশনটা অন করে নাও, আর হ্যাঁ, এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।